হ্যালো 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 বাচ্চারা, হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল। তো তোদের খুব সামনেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা। তো ক্লাস 10 এর বাচ্চারা এখন খুব সাজেশন ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো প্লিজ দিন। ক্লাস 10 এর জন্য কিচ্ছু আনছে না, শুধুমাত্র 9 এর জন্য চ্যানেল হয়ে যাচ্ছে। তোদের মধ্যে 9-10 দের মধ্যে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই। যদি 9 এর ভিডিও চলে আসে তো 10 এর বাচ্চারা কমেন্ট করে যে 10 এর ভিডিও কেন আসছে না, যদি 10 এর ভিডিও আসে তো 9 এর বাচ্চারা কমেন্ট করে হচ্ছে কেন 9 এর ভিডিও আসছে না। এই নিয়ে প্রচণ্ড আর কি তুলকালাম লড়াই। বাট হ্যাঁ, 9 দের জন্য যেহেতু এখন নতুন চ্যানেল লঞ্চ হয়েছে, তোদের তো অলরেডি আমার ব্যাচ চলছে, আমাদের উড়ান বাংলা 2026 মাধ্যমিকের ব্যাচটা তো অলরেডি রানিং। তো যারা বলছিস যে ম্যাম ভিডিও আসছে না কেন ক্লাস 10 এর, ইম্পর্টেন্ট কিছু বলুন, তো তোদেরকে আমরা বলবো যে যারা যারা এখনো ব্যাচে জয়েন করিসনি প্লিজ ব্যাচে জয়েন করতে পারিস, কারণ দেখতে পারিস যে ওখানে কতটা স্মুথলি আর কতটা সুন্দর ক্লাস হচ্ছে। আর হ্যাঁ, তা বলে এই নয় যে শুধুমাত্র ব্যাচে ক্লাস হচ্ছে বলে আমরা ইউটিউবকে সম্পূর্ণভাবে বা ইউটিউবের বাচ্চাদের সম্পূর্ণভাবে ভুলে যাব। তো তোদের জন্য কিন্তু একদম সুন্দর করে একটা সামেটিভের আগে সাজেশন টাইপ বলবো না আমি, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর বা ইম্পর্টেন্ট টপিকসগুলো সম্পর্কে একটু আলোচনা করতে এসেছি। দেখ, ফিজিক্যাল সায়েন্সে আমি প্রথম থেকে বলে এসেছি যে ক্লাস 10 বেসিসে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স সাবজেক্টগুলোতে আমি বিশ্বাস করি না কোনো সাজেশন হয়, কারণ সাবজেক্টটাই এতটা গভীরে গিয়ে পড়তে হয় বা এতটা কনসেপ্ট বেস করে পড়তে হয় যে আলাদা করে। আর এখান থেকে তো কোনো বড় বড় কোশ্চেন আসে না যে বড় কোশ্চেন বা ডায়াগ্রামের একটা কোনো সাজেশন থাকবে। তো আমার সাবজেক্টে আমি বলবো, বা ম্যাথসেও এটা নিশ্চয়ই শিউলি ম্যামও বলবেন, যে কোনো আলাদা করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে বাছাই করে ম্যাম সাজেশন তৈরি করুন, বা ইম্পর্টেন্ট জাস্ট এমন কিছু বলে দিন যে ওইগুলো পড়ে যাব আর ওইগুলোই শিওর শট পরীক্ষায় আসতে চলেছে, এমন কিচ্ছু হয় না। আমরা জাস্ট টপিকগুলো জাস্ট এতদিন ধরে অ্যানালাইসিস করে এত বছর পড়িয়ে আমরা জাস্ট একটা তোদেরকে একটা গ্রাফ বলে দিতে পারি যে না, তোদের এই টপিকগুলো থেকে প্রত্যেকবার চ্যাপ্টার থেকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকবার বিভিন্ন স্কুলে বা মাধ্যমিকেও বিভিন্ন প্রত্যেক বছর এই জায়গাগুলো থেকেই কোশ্চেনগুলোকে এক্সামিনাররা পিক করে। তো ইম্পর্টেন্ট টপিক হয় আলাদা করে, ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়াল কোশ্চেন্স যে হ্যাঁ এটা বলবো তো এটাই আসবে, এরকম করে ফিজিক্যাল সায়েন্সে তো এরকম কিছু হয় না। আমি তার জন্য বহুবার বলেছি যে ফিজিক্যাল সায়েন্সে আমার থেকে কেউ সাজেশন চাইবে না, পুরো বইটাই হচ্ছে সাজেশন। একটা ক্লাস 10 এর স্টুডেন্টের এইটুকু একটা চটি পাতলা বই হয়, এমন কিছু কিন্তু বিশাল রকমের পড়তে হয় না। বাট তাও তোদেরকে কি মনে করতে হয় না, সাজেশন দিন সাজেশন দিন সাজেশন দিন। সাজেশন কেন দেব? তোদের পড়াশোনাটা যদি সেই লেভেলের থাকে তাহলে তো সাজেশনের কোনো দরকার হয় না। প্রথম থেকেই যদি সেই কনসিস্টেন্সি মেনটেন করে তোরা পড়াশোনাটা করিস, প্রথম থেকেই প্রতিটা চ্যাপ্টার পুরো A to Z যদি পড়া থাকে, তাহলে কেন আমাদের সাজেশন দিতে হবে? তোদের থেকে বরং আমরা শুনবো যে না, এইরকম তোদের স্টুডেন্টদের একটা বলা উচিত যে চ্যাপ্টারের যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, আমি চ্যাপ্টারটাকে এমনভাবেই রেডি করেছি যে সব কটা কোশ্চেনের আনসার আমি ফুলফিল করতে পারবো, একদম কোনো কোশ্চেন আমার থেকে ছুটবে না। বাট স্টিল কিছু কিছু স্টুডেন্টদের তো তাও মনের মধ্যে খচখচ করতে থাকে যে না, একটা ইম্পর্টেন্ট কিছু যদি টপিক পাই তাহলে আমাদের একটা মনের শান্তি হয়, একটা আত্মার একটা শান্তি হয়। তো সেই আত্মার শান্তি ঘটানোর জন্যেই কিন্তু বিশেষ করে আমার এই ভিডিও। দেখতে পাচ্ছিস আমি এরকম একটা গুরু গম্ভীর মুখ করে তাকিয়ে রয়েছি, দেখ মিল খাচ্ছে কিনা আমার ছবির সাথে। তো আজকে ক্লাস 10 এর ফার্স্ট সামেটিভের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক, যেহেতু আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল সায়েন্সে, সেই 5টা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু টপিক আমি তোদেরকে শেয়ার করব। কারণ এতদিন ধরে অ্যানালাইসিস করে আমরা মনে করেছি যে আমি মনে করেছি যে এই টপিকগুলো থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো আসে। সো তোরা এই টপিকগুলোর ওপরে বেশি ফোকাস করবি, ঠিক আছে? আমি কখনো বলছি না যে এই টপিকগুলোই হচ্ছে একদম মূল মন্ত্র আর বাকি পুরোটা হচ্ছে বাদ। তো আমি বলবো যে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে পড়বি, শুধুমাত্র এই টপিকগুলোর ওপরে একটুখানি বেশি ফোকাস করবি, কারণ এইগুলো থেকে প্রচুর স্কুলে প্রচুরবার কোশ্চেন এসছে। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট সামেটিভে কি কি চ্যাপ্টার রয়েছে আমরা ফিজিক্যাল সায়েন্সে জানি, রয়েছে হচ্ছে এই কটা চ্যাপ্টার। পরিবেশের জন্য ভাবনা, সহজতর থেকে সহজতম চ্যাপ্টার। গ্যাসের আচরণ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে রয়েছে পর্যায় সারণী, মৌলের পর্যায়বৃত্ততা। এইটা তো একদম পুরো ডিটেলস, খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গা থেকে কোশ্চেন আসে। এটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি রয়েছে। সো এটা হচ্ছে খুবই সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার।
তারপরে হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন, এটাও খুব সহজ একটা চ্যাপ্টার। আর হ্যাঁ, তারপরে ডাবল স্টার মারি আমি যেই চ্যাপ্টারটায়, সেটা হচ্ছে আলো, যেটা হচ্ছে খুব খুব বেসিক একটা যদি মানে কি বলবো মানে হ্যাঁ সহজও, তার সাথে সাথে আবার বলতে পারিস কঠিনও, একটু লেন্দি চ্যাপ্টার বাকিগুলোর তুলনায়। আলো এবং চলতরিৎ, আর ওদিকে পরে পরে তোরা পড়বি হচ্ছে জৈব রসায়ন, অজৈব রসায়ন, এই কটা চ্যাপ্টার একটুখানি লেন্দি, বাকি সব কটা চ্যাপ্টার একটা মিডিয়াম হিসাবে থাকে। বাট আলো কিন্তু ভেরি ভেরি ভাইটাল একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা এখনো পর্যন্ত যাদের কভার হয়নি বা শেষ হয়নি, তাদেরকে আমি বলবো যে যতটুকু হয়েছে ততটুকু অবধি পড়ে, মানে এমন নয় যে পুরো চ্যাপ্টারটা পড়তে গিয়ে আগের চ্যাপ্টারগুলোকে তুই রিভাইজই করলি না, আগের চ্যাপ্টারগুলো ছাড়া হয়ে গেল। অনেকের এরকম হয়েছে, আছে এখনো অনেক এরকম আছে, যে ফার্স্ট সামেটিভের আলোর মানে বাকি সবকটা শেষ হয়েছে, বাট আলোটা হয়তো করতে গিয়ে শেষ অবধি শেষ হলো না, বা হতে পারে যে আলো কভার করতে গিয়ে কোনো একটা চ্যাপ্টার মিস করে গেল। এবার সে কি করে, সে ভাবে যে না, আমার তো তাহলে চ্যাপ্টার শেষ হয়নি, আমার তো সিলেবাস কমপ্লিট হয়নি, আমি কি করব, ওই যে চ্যাপ্টারটা শেষ হয়নি সেটাকে আমি লাস্ট মোমেন্টে 2 মিনিটে মানে 2 দিনের মধ্যে কভার করার চেষ্টা করে। তো আমি বলবো যে এই জিনিসটাকে না করে, কারণ ওই কভার করতে গিয়ে না তো যেই চ্যাপ্টারটা নতুন পড়ছিস ওই চ্যাপ্টারটা সাংঘাতিকভাবে তুই কনসেপ্ট দিয়ে বুঝে পুরোপুরি ফুল একদম বুঝতে পারবি, সব কিছু কোশ্চেনও ওখান থেকে করতে পারবি না, কারণ হ্যাপাজার্ডলি পড়েছিস তো, মানে তাড়াহুড়োতে কিছু পড়াশোনা হয় না, বিশেষ করে সায়েন্স তো হয় না, বুঝে বুঝে পড়তে হয়, কিন্তু তাড়াহুড়োতে তখন মানে মুখস্থ করে চলে যেতে হবে। আর সেই মুখস্থ করতে গিয়ে আগের যে চ্যাপ্টারগুলো ছিল, যেগুলো অলরেডি তোর পড়া হয়ে গেছিল, সেগুলোকে রিভাইজ দেওয়া হবে না, কারণ ওই নতুন চ্যাপ্টার উপরে তোর মানে হার্ডওয়ার্ক করতে হচ্ছে। আমি বলবো যদি একটা আমি ধরলাম যে তোর আয়নীয় সমযোজী বন্ধনটা ছুটে গেছে, তো ছেড়ে দে, এই বাকি 4টে চ্যাপ্টার তো হয়েছে, সেই 4টে চ্যাপ্টারের ওপরে আমরা কিন্তু বেশি ফোকাস করব, আর সেই 4টে চ্যাপ্টারগুলোকেই ভালো করে মানে পড়ে এমনভাবে রেডি করব যে যে চ্যাপ্টারটা হয়নি সেটাকে বাদ দিলেও কোনো আসে যায় না। কারণ যদি বলি যে আলো থেকে কমপ্লিট হয়নি, লাস্টের ধরলাম প্রিজমের পর থেকে আমার বেশ কিছু পার্ট কমপ্লিট হয়নি, তো হয়নি ঠিক আছে, ওটা আমরা ফার্স্ট সামেটিভ হয়ে যাওয়ার পর আমি কভার করব, কিন্তু যখন কভার করব তখন একদম ফুল ফর্মে কভার করব। বাট এখন যতটুকু হয়েছে সেই টুকুর ওপরে রিভিশন থেকে শুরু করে, টেস্ট দেওয়া থেকে শুরু করে, কোশ্চেন আনসার সলভ করা থেকে শুরু করে, সেগুলোর ওপরে কিন্তু সাংঘাতিকভাবে ফোকাস করব, যাতে যেগুলো হয়ে গেছে সেইগুলোর থেকে যা যা কোশ্চেন আসবে সব কটা কোশ্চেন যেন আমি অ্যাটেম্প্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা চলে যাই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকসগুলো। ইম্পর্টেন্ট কোন কোন জায়গা থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে। দেখো, এই চ্যাপ্টারের কিন্তু এমসিকিউর কোশ্চেন আসে, ভিএসএকিউর কোশ্চেন আসে, আবার লং কোশ্চেনও আসে এই চ্যাপ্টারটা থেকে। তো প্রথম দেখবে চ্যাপ্টারের প্রথমেই রয়েছে বায়ুমণ্ডল পার্ট। বায়ুমণ্ডলের পার্টটা থেকে কিন্তু প্রচুর একদম প্রত্যেকটা স্তরের নাম এবং তার প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্যগুলো, যখন এখানে লেখা আছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্যগুলোকে আমরা সাংঘাতিক ভালোভাবে পড়ব, তার কারণ সেখান থেকে আসে হচ্ছে প্রচুর শর্ট কোশ্চেন, প্রচুর শর্ট কোশ্চেন চলে আসে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করে হচ্ছে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রত্যেকটা বৈশিষ্ট্যের পার্ট থেকে। ঠিক আছে, এবং তারপরেই সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওজোন স্তর পার্টটা। দেখবে রয়েছে ওজোন স্তর ধ্বংস কিভাবে হয়, ওজোন স্তর তৈরি কি করে হয়, ওজোন অণু উৎপাদন, ওজোন অণু বিয়োজন, ওজোন অণু ধ্বংসে সিএফসির ভূমিকা, ওজোন অণু ধ্বংসে নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা, বা বিদ্যুৎ ক্ষরণের সময় কিভাবে ওজোন অণু ধ্বংস প্রাপ্ত হয়। এই প্রত্যেকটা কোশ্চেন আসে হচ্ছে, মানে এই প্রত্যেকটা কোশ্চেন না, মানে ওজোন স্তর থেকে একটা না একটা কোশ্চেন দেখবে কোনো না কোনো স্কুলে এসেছেই, নয় তোমার সিএফসির ভূমিকা চেয়েছে, নয় নাইট্রোজেনের অক্সাইডের ভূমিকা চেয়েছে, নয় ওজোন স্তর উৎপাদনের বিক্রিয়াগুলো চেয়েছে। তো একটা না একটা বড় কোশ্চেন কিন্তু ওজোন স্তর থেকে থাকেই কোনো না কোনো স্কুলে, যেহেতু এটা ফার্স্ট সামেটিভ তো আর বোর্ডের এক্সাম না, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের কোশ্চেন আসবে। বাট হ্যাঁ, ওজোন স্তরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি স্টার মারলাম বড় কোশ্চেনের ক্ষেত্রে। এছাড়া ওজোন স্তরের ক্ষেত্রে ছোটখাটো কোশ্চেনও আসে, যেমন কাকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ইত্যাদি কোশ্চেনও আসে। তারপরের একটা বড় কোশ্চেন দেওয়ার জায়গা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট আর বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কিভাবে হয়, কেন হয়, সেটা হলে কি ফলাফল, এগুলো প্রত্যেকটা কোশ্চেন এই বিশ্ব উষ্ণায়ন থেকে বড় কোশ্চেন আসতে পারে। তো এই পার্টটাও কিন্তু বড় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, গ্রিন হাউস এফেক্ট আর বিশ্ব উষ্ণায়ন। তারপরে দেখবে তোমাদের রয়েছে বিভিন্ন শক্তি উৎসগুলো, যেমন প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, সেই জায়গা থেকে খুব একটা কোশ্চেন আসে না। যেমন সৌরশক্তি থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন চলে আসে, যে
সোলার প্যানেল কি দিয়ে তৈরি, সোলার প্যানেলে কোন শক্তি রূপান্তরিত হয়, এইখান থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন বিশেষ করে আসে না। তো এই যে সৌরশক্তির পার্ট থেকে যেহেতু বেশিরভাগ কোশ্চেনটা আসে, বাকি বায়ু শক্তির পার্ট থেকেও আসে যে বায়ু শক্তি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় বায়ুকল রয়েছে, এইরকম টাইপের শর্ট কোশ্চেনগুলো আমরা এই শক্তি স্তরগুলো থেকে মানে শক্তি উৎসগুলো থেকে পেয়ে যাব। তারপরের একটা শর্ট কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ বড় কোশ্চেন আসে হচ্ছে এই পার্টটা থেকে, সেটা হচ্ছে সিবিএম মানে কোলবেড মিথেন কি, আর হচ্ছে মিথেন হাইড্রেট, এই পার্টটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, সো সিবিএম এবং মিথেন হাইড্রেটের সংকেত, মিথেন হাইড্রেট থেকে কি করে মিথেন গ্যাসকে নিষ্কাশন করতে পারবো, এবং এই টপিকটা থেকেও কিন্তু মানে এই দুটো টপিক থেকেও কিন্তু বড় কোশ্চেনও মাঝে মাঝে আসে, আবার শর্ট কোশ্চেনও আসে। তো এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা এতদিনে সকলের পড়া হয়ে গেছে, আর খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর নিউমেরিক্যালস। পুরো নিউমেরিক্যাল বেস চ্যাপ্টার, কোনো নিউমেরিক্যাল এই চ্যাপ্টার থেকে আসবেই আসবে, নলে এমসিকিউতে থাকবে, না হলে আমাদের বড় কোশ্চেনে থাকবে, মানে 3 মার্কসের যে কোশ্চেনটা আসে সেখানে তোমার থাকবে, নয় তোমাদের ভিএসএ কিউর কোশ্চেনে থাকবে। এই চ্যাপ্টারটা থেকে তোমাকে অঙ্ক থাকবেই, একদম তুমি মিলিয়ে নাও। অঙ্ক যদি না দেয় কোনো সময়, তো একটা বড় কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় 3 নম্বরের অঙ্ক থাকবেই সেখানে। যদি ওই 3 নম্বরের অঙ্ক কোনো স্কুলে না দেয়, তো একটাই মানে এরকম টাইপের বড় কোশ্চেন থাকে যে তোমার গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। আর একটা কোশ্চেন অনেক সময় বড় কোশ্চেন হিসাবে আসে যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ। 3 মার্কসের কোশ্চেন হিসাবে তোমার এই কোশ্চেনটা অনেক ফেমাস, যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য থেকে কেন বাস্তব গ্যাসরা বিচ্যুত হয়, আর কখন কোন সময় বা কোন শর্তে, এই কোশ্চেনটাও আসে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হবে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, গ্যাসের মতো আচরণ করবে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার 3 মার্কসের কোশ্চেন গুলোতে থাকে। এবার আমি প্রথম থেকে একটুখানি বলি। প্রথমে দেখবে এই চ্যাপ্টারের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকের চাপের সূত্র, এই প্রত্যেকটা সূত্র ইম্পর্টেন্ট। সূত্রগুলো একদম বইয়ের ভাষায় লিখবে, নিজের ভাষায় নিজের সূত্র কেউ আবিষ্কার করবে না। ঠিক আছে, সো একদম বইয়ের ভাষায় সূত্র লিখবে, কোন কোন ধ্রুবক সেগুলো লিখবে, প্রত্যেকটা সূত্রে দেখবে কোনো না কোনো ধ্রুবক রয়েছে, সেই ধ্রুবক পদগুলো মেনশন করবে, এবং সূত্র লেখার পর সেই সূত্রগুলো তার গাণিতিক ফর্মটাও কিন্তু লিখে আসাটা জরুরি। সো এই চ্যাপ্টারের প্রথমে একদম যে জিনিসগুলোকে ফোকাস রাখতে হবে সেগুলো হচ্ছে সূত্র, তার গাণিতিক ফর্ম, এবং সেই সূত্র রিলেটেড গ্রাফ। যেমন বয়েলের সূত্রে গ্রাফ রয়েছে, পি ভার্সেস ভি গ্রাফ, পিভি ভার্সেস ভি গ্রাফ, এগুলো বিভিন্ন রকমের গ্রাফ রয়েছে, চার্লসের সূত্রে গ্রাফ রয়েছে, অ্যাভোগাড্রোর সূত্রে গ্রাফ রয়েছে, প্রত্যেকটা লেখচিত্র, এই যে লেখচিত্র, এবং সেই গাণিতিক রূপগুলো, প্রত্যেকটা গাণিতিক রূপগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এই গ্যাসের আচরণ চ্যাপ্টারের। তারপরের পার্ট কি ইম্পর্টেন্ট, তারপরের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে মানে নিউমেরিক্যালসও আসে এবং এমনকি তোমার প্রমাণও করতে দেয়, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এবং এদের এই যে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্র, তারপরে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় রূপ অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ, এই সমীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটার প্রমাণটা, বা পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এমআরটি। এখানে আর কি, আর এর মাত্রা কি, আর এর একক কি, এই আদর্শ গ্যাসের সমীকরণ রিলেটেড সমস্ত রকমের কোশ্চেন কিন্তু খুব ভালো করে রেডি করবে, এবং এখানে দেখবে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্রটাকেও ভালো করে রেডি করবে, এবং সেই সূত্রগুলো রিলেটেড যে নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারের নিউমেরিক্যালসগুলো করতে গেলে আমাদের ইউনিটগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হয়, যে চাপের এককটা মিলিমিটার এক্সিতে দেওয়া রয়েছে, চাপের এককটা এটিএম এ দেওয়া রয়েছে, আয়তনটা কিসে দেওয়া রয়েছে, তো ইউনিট গুলোকে খেয়াল রেখে কিন্তু আমাকে অঙ্কগুলোকে নামাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা লেখা আছে, এই যে প্রত্যেকটা গাণিতিক উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সূত্র রিলেটেড গাণিতিক উদাহরণ, বয়েলের সূত্রের গাণিতিক উদাহরণ, চার্লসের সূত্রের গাণিতিক উদাহরণ, বিভিন্ন ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে। আর
তারপরে পিভি ইকুয়ালস টু এনআর থেকে তো প্রচুর অঙ্ক আসে, পিভি ইকুয়ালস টু ডাব্লিউ/এমআরটি। প্রত্যেকটা সূত্র রিলেটেড অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, আর দেখবে ইউনিটগুলো বা এককগুলোকে যাতে ভালো করে খেয়াল করে অঙ্কটা করা হয়, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে এই কটাই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমরা চলে আসব পরের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট আমি কিছু বলতে চাইছি না। তার কি কারণ, এই চ্যাপ্টারটা আমি লিখে দিয়েছি যার জন্য দেখবে ডিটেল স্টাডি, পুরো ডিটেল স্টাডি মারতে হবে এই চ্যাপ্টারটাকে। পুরো এত শর্ট কোশ্চেন এখান থেকে দিয়ে দেয়, আর মানে তুমি ভাবতে পারবে না যে প্রত্যেকটা লাইন থেকে এখান থেকে কোশ্চেন হতে পারে। মানে তুমি এই চ্যাপ্টারের পুরো লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা লাইন থেকে এখানে শর্ট কোশ্চেন তুলে দেয়। আমি তো আর শর্ট কোশ্চেনের এখানে তোমাকে সাজেশন দিতে পারবো না, কারণ পুরো শর্ট কোশ্চেনের সাজেশন দিতে গেলে আমি বলবো যে পুরো বইটাকে মানে পুরো এই চ্যাপ্টারটাকে একদম দারুণ করে পড়ো, দেখবে তোমার কমন চলে আসবে। তো এই চ্যাপ্টার থেকে তোমাকে সবার আগে একটুখানি শর্ট কোশ্চেনের ব্যাপারে বলছি না, একটুখানি ব্রড কোশ্চেনগুলো সম্পর্কে বলি, যেখান থেকে কোশ্চেন আসে আর কি। যেমন 2 মার্কসের কি 3 মার্কসের কোশ্চেনগুলো যেখান থেকে আসে, তার মধ্যে পপুলার কোশ্চেন হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র লেখো, আধুনিক পর্যায় সূত্র লেখো। তো এই সূত্রগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। দেখো আমি লিখে দিয়েছি ওই জন্য সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, ডোবের আইনের সূত্র, ত্রয়ী সূত্র, তারপর নিউল্যান্ডসের সূত্র, অষ্টক সূত্র, এই সূত্রগুলো, থার্মিয়ারের সূত্র, এই সূত্রগুলোকে আগে ভালো করে তোমাকে রেডি করতে হবে। তো সূত্রগুলো তোমাকে ব্রড কোশ্চেন হিসাবে আসে, ঠিক আছে? তারপরে তো ছোটখাটো কোশ্চেন তো প্রচুর ভরে ভরে আছে, ছোটখাটো কোশ্চেনের জন্য আমাকে ডিটেল স্টাডি করতে হবে ফর শর্ট কোশ্চেন্স। তারপরে যেটা বড় কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, যে সমস্ত কোশ্চেন আসে পপুলার কোশ্চেন, সেটা হচ্ছে হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়, এইটা হচ্ছে তোমার পপুলার কোশ্চেন। আরেকটা পপুলার কোশ্চেন দেয়, খুব ওটা পপুলার কোশ্চেন বলবো না, এগুলোকে তোমার খুব রেয়ার আসে দেখেছি, বাট তাও আসে, সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। এটাও কিন্তু আসে যে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কি কি ত্রুটি হয়েছিল। এখান থেকে এই যে পুরোপুরি ত্রুটিটাই আসবে সেটা নয়, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও থাকে। তারপরের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ট্রেন্ডিং এর পার্টটা, মানে পর্যায়বৃত্ত ধর্ম এবং তাদের ট্রেন্ডিং, পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ডিং, আয়নী ভবন বিভবের ট্রেন্ডিং তো ভীষণ ইম্পর্টেন্ট, তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ডিং আরও ইম্পর্টেন্ট, জারণ বিজারণ ধর্ম, ধাতব অধাতব ধর্ম। কি কি বললাম? বললাম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধের ট্রেন্ডিংসটা, মানে ওপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তন হয়, বাম থেকে ডানে গেলে কিভাবে পরিবর্তন হয়, এইগুলো কিন্তু কিভাবে পরিবর্তন হয় সেটা জানলেই হবে না, সেটা তার কিন্তু এক্সাম্পলও পড়তে হবে, এবং এক্সাম্পল থেকেই তোমাদের কোশ্চেনটা দেয়। এরকম বিভিন্ন রকমের এলিমেন্টসগুলোকে হ্যাপাজট করে দিয়ে দেয়, সেটা শ্রেণীগত বরাবর দিতে পারে, সেটা পর্যায়গত বরাবর দিতে পারে, দিয়ে তোমাকে বললো যে এবার সাজাও, আয়নী ভবন বিভবের ক্রমবর্ধমান অনুসারে সাজাও, তড়িৎ ঋণাত্মকতার ক্রমহ্রাসমান অনুসারে সাজাও, এরকমভাবেই তোমাদের কোশ্চেনগুলো দেয়। আর এখন তো অ্যাডভান্স কোশ্চেনগুলো এমন সুন্দর হয়ে গেছে যে তোমাকে আর এলিমেন্টগুলো কোনোরকম ভাবে দেবে না, তোমাকে কিভাবে দেবে, বি সি 3টি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 3, তারপরে 11, তারপরে 19, এরকম ভাবে দিল। এবার বললো যে এই 3টি মৌলকে পারমাণবিক ব্যাসার্ধ কার সব থেকে বেশি, এই 3টি মৌলের তড়িৎ ঋণাত্মকতা কার সব থেকে কম, এইরকম ভাবে কিন্তু এখন কোশ্চেনগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। সো এই টাইপের কোশ্চেনগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। শুধুমাত্র গতানুগতিক ট্রেন্ডিং এর কোশ্চেনগুলো এভাবে করবো যে বেশ কয়েকটা মৌল তোমাকে দিয়ে দেবে, সেগুলোকে বলবে সাজাতে, সবসময় যেভাবে দেবে তা নয়। এখন কিন্তু ABC মৌল এরকম মানে নাম বলে দিচ্ছে না, জাস্ট তাদের পারমাণবিক ক্রমাঙ্কে গুলো গিভেন থাকছে, এবং সেই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু এখন প্রচুর আসছে। বিভিন্ন স্কুলে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোকে খুব ভালো করে দিচ্ছে। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ বললাম, দেন আয়নী ভবন পোটেনশিয়াল IP, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হচ্ছে জারণ বিজারণ ধর্ম, জারণ বিজারণ ধর্ম, আর ধাতব অধাতব ধর্ম। এই কটা ট্রেন্ডিংস খুব খুব ভালো করে এক্সাম্পল ওয়াইজ মনে রাখতে হবে তোমাকে। নেক্সট চ্যাপ্টার আমাদের খুব খুব সহজ চ্যাপ্টার, সেটা হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। এই চ্যাপ্টার থেকে আমাদের কি মনে রাখতে হবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু যেমন সহজ তেমন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনও আসে। তো প্রথম আমরা আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলোকে ভালোভাবে কনসেপ্ট বুঝে পড়বো, ঠিক আছে? আর তাদের এক্সেপশন রয়েছে, সেগুলো ভালো করে মনে রাখবো। দেখবে সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্যে এক্সেপশন রয়েছে, যে যেমন সিলিকন ডাইঅক্সাইড, সেটা কিন্তু কঠিন পদার্থ, বেশিরভাগ সমযোজী পদার্থ হচ্ছে তরল কিংবা গ্যাসীয়র মধ্যে হয়, বাট
সিলিকন ডাইঅক্সাইড, কার্বোডেন্ড্রান, হিরে, এরা কিন্তু সমযোজী হওয়া সত্ত্বেও খুব কাঠিন্য থাকে। তারপরে হচ্ছে আরও এক্সেপশনস রয়েছে যে HCl সমযোজী হওয়া সত্ত্বেও কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে। কেন পারে সেগুলোই হচ্ছে কোশ্চেন। তারপরে হচ্ছে চিনি, গ্লুকোজ, এরা কিন্তু জলে দ্রবীভূত হয়। এরা সমযোজী পদার্থ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয়, কিন্তু কেন? এই টাইপের কোশ্চেন মেনলি আমরা তো জানি যে সমযোজী পদার্থগুলো জলে দ্রবীভূত হয় না, তারা তো অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, বাট তাও চিনি, গ্লুকোজ এরা কিন্তু দ্রবীভূত হয়। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলোকে কিন্তু এক্সেপশনাল কোশ্চেন বলা হয় বা কনসেপচুয়াল বেসড কোশ্চেন বলা হয়। এই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এছাড়াও হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটা ব্যবহার করব না কেন, সংকেত ভর কেন ব্যবহার করব। তারপরে হচ্ছে তোমার NaCl এর আমরা প্রকৃত বন্ধন তাকে কেন বলতে পারবো না, মানে আয়নীয় বন্ধনকে আমরা প্রকৃত বন্ধন কেন বলতে পারি না। এই সমস্ত যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো রয়েছে, এই কনসেপচুয়াল কোশ্চেনগুলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমরা ভালো করে এইগুলোকে রেডি করবে। তারপরে এই চ্যাপ্টার থেকে যেটা আসে, খুব সহজ জিনিস যেটা আসে, সেটা হচ্ছে ইলেকট্রন ডট এবং লুইস ডট স্ট্রাকচার। যে দেখবে আমি ক্লাসে যে কটা করিয়েছি সে কটাই তোমরা করে যাও, বা বইতে যেগুলো আছে সেগুলো করে যাও, দেখবে এনাফ কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর সেগুলোর মধ্যে কোনটা ত্রিবন্ধনযুক্ত, কোনটা দ্বিবন্ধনযুক্ত, আর কটা কি সমযোজী বন্ধন রয়েছে সেই যৌগগুলোতে, সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে এগুলো ইম্পর্টেন্ট পার্ট। আর লাস্ট আমাদের চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে আলো চ্যাপ্টার। ঠিক আছে, যে কঠিন সহজ মিলিয়ে এই চ্যাপ্টারটা রয়েছে। এই চ্যাপ্টারের প্রথম আমরা মানে খুব তো কনসেপচুয়াল বেসিস চ্যাপ্টার এটা, মানে একদম কিন্তু গোড়া থেকে ভালোভাবে পড়তে হবে। তুমি ওপর আলো চ্যাপ্টারটা পড়ে গেলে তুমি কিন্তু তারপরে না তো অঙ্ক করতে পারবে, না এই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে রয়েছে অঙ্ক, রয়েছে প্রমাণ, মানে কিছু ডেরিভেশনস রয়েছে, কিছু বেসিক ডায়াগ্রাম রয়েছে, কিছু তোমার কি বলবো ডেফিনেশনস রয়েছে। এগুলো কিন্তু সবকিছু মিলেই কিন্তু এই চ্যাপ্টারটা। তো প্রথম যেটা আমাদের খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে গোলীয় দর্পণে মানে বস্তুর প্রতিবিম্ব অঙ্কন। গোলীয় দর্পণ বলতে অবতল দর্পণ, উত্তল দর্পণের ব্যবহার, তাদের বিভিন্ন বস্তুগুলোর অবস্থানের ক্ষেত্রে, মানে বস্তুর বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে তাদের প্রতিবিম্ব অঙ্কন এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই পার্টটা থেকে তোমাদের প্রতিবিম্ব হয়তো সবসময় অঙ্কন করতে দেবে না, বাট বৈশিষ্ট্য থেকে তোমাদের কোশ্চেন দিয়ে দেয় যে এরকম একটা জায়গায় বস্তু রাখা হয়েছে, প্রতিবিম্ব কেমন তৈরি হবে। এই টাইপের কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেনে থাকে, MCQতে থাকে, আবার কোনো কোনো সময় ব্রড কোশ্চেনও মানে অঙ্কন থেকে দিয়ে দেয়। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। নেক্সট হচ্ছে প্রমাণগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। F = R/2 এই প্রমাণটা, সেটা উত্তল হোক অবতল হোক, দুটো দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা। আর কি কি প্রমাণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে? কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণে I1 = I2 প্রমাণটা, যেখানে আমরা প্রমাণ করি যে চ্যুতির মান 0। কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণে চ্যুতির মান 0 হয়, সেই প্রমাণটা ইম্পর্টেন্ট। আর কোন প্রমাণটা ইম্পর্টেন্ট? প্রিজমের ক্ষেত্রে আলোর চ্যুতিকোণের প্রমাণটা। প্রিজমের ক্ষেত্রে ডেল্টা = I1 + I2 - A, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ। এবং তারপরের ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের প্রমাণটা। ন্যূনতম চ্যুতিকোণের কন্ডিশন, প্রিজমের চ্যুতিকোণের প্রমাণ। এখন এই বছরে 2025-এর যে এক্সামটা গেল, সেখানে কিন্তু আরেকটা প্রমাণ এখানে আমাদের মাধ্যমিকে দিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে আমরা প্রমাণ করেছিলাম μ = sin ডেল্টা প্লাস A/2 ডিভাইডেড বাই sin A/2। এই প্রমাণটা কিন্তু এসে গেছে। তো এই প্রমাণটা এতদিন ধরে ইম্পর্টেন্ট ছিল না, বাট দেখা যাচ্ছে যে এই বছর মাধ্যমিকে দিয়ে দিয়েছে, সো ইম্পর্টেন্ট আমরা মানে মানতেই হবে। আচ্ছা, এই প্রমাণটাও করে যাবে। তারপরে হচ্ছে 1μ2 = μ2/μ1, অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে পরম প্রতিসরাঙ্কগুলোর সম্পর্ক। এইটাও হচ্ছে ইম্পর্টেন্ট প্রমাণ। ঠিক আছে, এই প্রমাণগুলো এই আলো চ্যাপ্টার থেকে ভালো করে দেখে যাবে। তারপরে হচ্ছে স্নেলের সূত্র এবং স্নেলের সূত্র রিলেটেড গাণিতিক প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, এবং স্টেটমেন্টটা খুব ভালো করে পড়বে। প্রতিসরাঙ্ক কি, কেন প্রতিসরাঙ্ক 1-এর থেকে বেশি হতে পারে না, কেন সবসময় 1-এর থেকে কম বা 1-এর ইকুয়াল হয়। তারপরে হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশন। তারপরে কখন মানে কোন অ্যাঙ্গেলে পড়লে আলোর চ্যুতিকোণের মান সর্বনিম্ন হবে, সর্বোচ্চ হবে। এইগুলো খুব শর্ট কোশ্চেন, ভালো করে পড়ে নেবে।
তারপরে হচ্ছে তোমার স্নেলের সূত্র হয়ে গেল। তারপর আমরা পড়বো হচ্ছে লেন্স। লেন্সের থেকে আমাদের জানতে হবে বিভিন্ন পজিশনে বস্তুকে রাখলে লেন্সের কোন কোন জায়গায় প্রতিবিম্ব উৎপন্ন হয়, কি কি প্রকৃতির প্রতিবিম্ব উৎপন্ন হয়, তাদের বৈশিষ্ট্যগুলো আর লেন্সের ব্যবহারগুলো, সেটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে পড়তে হবে রৈখিক বিবর্ধন রিলেটেড যে সামগুলো বা যে নিউমেরিক্যালসগুলো রয়েছে, সেই রৈখিক বিবর্ধন রিলেটেড নিউমেরিক্যালসগুলো কাকে বলে এবং নিউমেরিক্যালস খুব ভালো করে পড়বে। আর নিউমেরিক্যালস কিন্তু রৈখিক বিবর্ধন পার্টটা থেকে আসে। তারপরে আমরা চোখের ত্রুটিগুলো, হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়ার ত্রুটি কেন হচ্ছে, ত্রুটিগুলো নিবারণের উপায়, ত্রুটিগুলোর ডায়াগ্রাম, মানে হাইপারমেট্রোপিয়ার মায়োপিয়ার চোখের ত্রুটির ডায়াগ্রাম যে কেন হয়, সেই ত্রুটির প্রতিকার করতে গেলে আমাকে কীরকম লেন্স ব্যবহার করতে হবে এবং তাদের চিত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যেটা বড় কোশ্চেন হিসাবে অনেক স্কুলে কিন্তু দেয় বা মাধ্যমিকেও কিন্তু দেয়। ঠিক আছে, তারপরের একটা শর্ট কোশ্চেনে আসে হচ্ছে সরল ক্যামেরাতে কোন লেন্সকে অভিলক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় আর সরল ক্যামেরায় প্রতিবিম্বের প্রকৃতিটা কীরকম টাইপের হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও কিন্তু চোখের থেকেও আরও অনেক শর্ট, আমি দেখো শর্ট কোশ্চেনগুলো আমি তোমাকে সাজেশন বলতে পারি না, কারণ শর্ট কোশ্চেন এতই মানে মানে ভেতর ভেতর থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে, তো আমি ওগুলো সাজেশন কিন্তু আমি বলবো সেক্ষেত্রে পুরো তোমার চ্যাপ্টারটা ভালো করে পড়বে, তাহলেই তুমি শর্ট কোশ্চেনে কমন পেয়ে যাবে। বাইরের চ্যাপ্টারের বাইরে কোনো আকাশ থেকে কোশ্চেন তোমাকে দেবে না। তো শর্ট কোশ্চেনের সাজেশন পড়তে গেলে পুরো তোমাকে বইটা খুঁটিয়ে পড়তে হবে। আমি এগুলো হচ্ছে সাধারণত বড় কোশ্চেনে এই টপিকগুলো থেকে তোমাকে বড় কোশ্চেন দেয়। তারপরে হচ্ছে আমাদের বিচ্ছুরণ থেকে শর্ট কোশ্চেন দেয়, আলোর বিচ্ছুরণ কি, প্রাকৃতিক উদাহরণ দাও বিচ্ছুরণের, যেমন রামধনু। তারপরে হচ্ছে প্রিজমের মধ্যে কোন আলোর চ্যুতি সব থেকে বেশি হয়, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, দৃশ্যমান আলোক তরঙ্গের দৃষ্টি মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা লেখো। তারপরে হচ্ছে চোখের দৃষ্টি পাল্লা লেখো। তারপরে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর কিছু ব্যবহার, যেমন এক্স রশ্মি, ইউভি রশ্মি, এগুলোর ব্যবহার থেকে শর্ট কোশ্চেন থাকে। এগুলো শর্ট কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে থাকে। ঠিক আছে, এরপরে আসছে বিক্ষেপণ, যেখান থেকে তোমাদের কিছু বড় কোশ্চেন দেয়, সেটা হচ্ছে তোমার বিক্ষেপণের র্যালের সূত্র। র্যালের সূত্র রিলেটেড যে সমস্ত কনসেপচুয়াল কোশ্চেন্সগুলো রয়েছে, যেরকম তোমার দিনের বেলা আকাশকে কেন নীল দেখায়, সূর্য উদয় বা অস্তগামী অবস্থায় কেন পুরো আকাশকে লাল দেখায়, সূর্যকে সেই সময় কেন লাল দেখায়, তারপরে হচ্ছে দুপুরবেলা আকাশকে কেন সাদা দেখায়, এই টাইপের যে কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো র্যালের সূত্র মানে বেস করে হয়, অর্থাৎ বিক্ষেপণের স্ক্যাটারিং রিলেটেড যে কোশ্চেন্সগুলো, সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। আর হচ্ছে, আর এটা তো কিছু বলার নেই যে এই চ্যাপ্টার থেকে প্রচুর গাণিতিক প্রশ্ন আসতে পারে। কিরকম কোন কোন সূত্র থেকে গাণিতিক প্রশ্ন আসে, স্নেলের সূত্র থেকে গাণিতিক প্রশ্ন আসে, এই যে স্নেলের সূত্র থেকে গাণিতিক প্রশ্ন আসে, প্রিজমের পার্ট এই যে এই সূত্রটা থেকে গাণিতিক সূত্র আসে, ন্যূনতম চ্যুতিকোণ মানে হচ্ছে ডেল্টা মিন ইকুয়ালস টু 2i মাইনাস এ, এই ফর্মুলার থেকে গাণিতিক প্রশ্ন আসে। তারপরে হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু r/2, এখান থেকে একটা ছোটখাটো গাণিতিক প্রশ্ন আসে। রৈখিক বিবর্ধনের পার্ট যে এম ইকুয়ালস টু v/u ইকুয়ালস টু h2/h1, এই পার্টটা থেকে তোমাদের গাণিতিক প্রশ্ন আসে। আর কি, এই কোশ্চেনগুলো কিন্তু মানে এই যে সূত্রগুলো আমি তোমাকে বললাম খুব ভালো করে পড়বে। আর কোন জায়গা থেকে গাণিতিক প্রশ্ন কোন সূত্র থেকে আসে, ভি ইকুয়ালস টু এন ল্যামডা। তারপরে হচ্ছে মিউ ইকুয়ালস টু তোমার μ2/μ1 থেকে কোনো পার্ট থেকে গাণিতিক তোমার প্রশ্ন দিয়ে দেয় যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এত হলে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত, তো এটা এখান থেকে থাকবে। তারপরে হচ্ছে এই ফর্মুলার থেকে থাকে মিউ ইকুয়ালস টু তোমার c/v, বা তুমি বলতে পারো মিউ ইকুয়ালস টু v2/v1, মানে 1 μ2 মানে হচ্ছে v2/v1 এরকম ভাবে লিখছি যে 1 μ2 মানে হচ্ছে μ2/μ1 ইকুয়ালস টু তোমার v1/v2। ঠিক আছে, এরকম ভাবে এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে মিউ ইকুয়ালস টু λ2/λ0, এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে। তো এই যে ফর্মুলাগুলো লিখলাম সেই ফর্মুলা রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন, গাণিতিক প্রশ্ন, এই ফর্মুলাগুলো ভালো করে দেখে যাবে, সেখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকেই। আর তোমাদের যদি মনে হয় যে না কোন কোন গাণিতিক সূত্রগুলো এখানে সবকটা আমি লিখতে পারলাম না, দেখবে আমারই একটা ভিডিও রয়েছে
চ্যানেলে, সেটা হচ্ছে ফিজিক্সের সমস্ত ক্লাস 10-এর সমস্ত ফর্মুলা একসাথে একটা ভিডিওর মানে যেখান থেকে প্রশ্ন নিউমেরিক্যালস কোশ্চেন আসে তার সমস্ত নিউমেরিক্যালসের সূত্রগুলো আমার একটা ভিডিওর মাধ্যমে করা আছে। তো তুমি সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেটা যদিও পুরো ক্লাস 10-এর সূত্রগুলো, মানে পুরো এন্টায়ার ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের যেই সূত্র থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে অঙ্ক আসে, ফার্স্ট সামেটিভে অঙ্ক আসে, সেকেন্ড সামেটিভে অঙ্ক আসে, সমস্ত চ্যাপ্টারের একগুচ্ছ সূত্রকে একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটাকে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস যেই জায়গাগুলো থেকে ফার্স্ট সামেটিভে তোমাদের কোশ্চেন কমন পেতে পারো বা তোমরা বলতে পারো সাজেশন। তো চলো, এই কটাই তোমাদের বলার ছিল। এরপরে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, খুব জলদি স্টার্ট হবে। তো তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দাও। আর যদি মনে করে থাকো যে আমাদের ভিডিও কেন আসছে না, আমাদের ওয়ান শট ভিডিওর দরকার রয়েছে, তো চ্যানেলে ওয়ান শট ভিডিও রয়েছে আমাদের। ক্লাস 10-এর জন্য আমরা প্রত্যেকটা বছরই কিছু না কিছু করি। সো আমাদের কিন্তু ওয়ান শট ভিডিও ক্লাস 10-এর জন্য অলরেডি সামারি সেশন রূপে আমাদের চ্যানেলেই রয়েছে। দেখবে প্লেলিস্টে যাবে, ক্লাস 10-এর সামারি সেশন বলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি অর্থাৎ ওয়ান শট ভিডিও রয়েছে। তো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলোকে রেফারেন্স হিসাবে দেখতে পারো, ঠিক আছে? চলো, আজকের জন্য ক্লাস এখানেই শেষ। ক্লাস বলবো না, এটা হচ্ছে ছোটখাটো একটা ভিডিও বলবো। তো চলো, আজকের জন্য খতম। থ্যাংক ইউ। সকলের পরীক্ষা খুব ভালো হোক আর সকলকে অল দ্য বেস্ট। সকলকে কিন্তু বেস্ট অফ লাক জানাই। দারুণ পরীক্ষা দিও। আর পরীক্ষা কেমন হয়েছে এই ভিডিওর তলাতেই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর জানিও যে হ্যাঁ, এই টপিকগুলো থেকে তোমাদের স্কুলের ফার্স্ট সামেটিভ কোশ্চেন কমন পেয়েছো কিনা, ঠিক আছে? চলো তাহলে এখানেই টাটা অ্যান্ড থ্যাংক ইউ।